প্রজাতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল ছাড়া চলে না। সুতরাং এই বিষয়ে কোনো প্রশ্নের অবকাশ নাই যে একটি রাজনৈতিক দল গড়ে তোলা উচিত কি উচিত নয়। এখন যেগুলি বিদ্যমান রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একটু সংশয় দেখা দিয়েছে যে এই তরুণ ছাত্ররা যদি তাদের নিজেদের দল গঠন করে তাহলে আমাদের কি অবস্থা হবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যদি সত্যিকারের অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই আমাদের অনেক রাজনৈতিক দল লাগবে, এবং এক রাজনৈতিক দল সঠিকভাবে দেশ চালাচ্ছে কিনা সেটা দেখার জন্য তার জন্য পাহারাদার দরকার। এবং যারাই রাজনৈতিক ক্ষমতায় আসেন তারা যদি জনগণের সামনে জবাবদিহি করতে বাধ্য না হন তাহলে তারা বিপদগামী হবেন, সেটা প্রায় 90% নিশ্চিত করে বলা যায়, কারণ আমাদের ইতিহাসে তার সাক্ষ্য দিচ্ছেন। সুতরাং নতুন রাজনৈতিক দল গঠন করার যৌক্তিকতা নিয়ে কথা বলার দরকার নাই। আমরা কোন ধরনের রাষ্ট্র গঠন করব আমাদের রাজনৈতিক দলকে সেরকম হতে হবে। আমরা যে প্রতিশ্রুতিতে আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল, গতবারের সরকারের প্রধান ত্রুটি কোথায় ছিল? সরকার বলতে আমি শুধু আওয়ামী লীগ সরকার বলছি না, যেটাকে আমরা বলি সরকার সমূহ, বাংলা এক বচনেও বলা যায়। সকলে যেটা বলেছিলেন 1971 সনের বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল কয় তারিখে? 25শে মার্চ এবং 26শে মার্চের রাত্রে পাকিস্তান সেনাবাহিনী যখন আক্রমণ করলো তখন যাদের নির্দেশে 1 মাস ধরে বাংলাদেশের শাসন চলছিল বলে দাবি করা হয় তারা স্বাধীনতার ঘোষণা সঙ্গে সঙ্গে দিতে পারেননি। সেই ঘোষণা এসেছে 15 দিন পরে সীমান্তে গিয়ে 1971-এর 10 এপ্রিল। এটা আপনারা জানেন। সেখানে যে অঙ্গীকার দেওয়া হয়েছিল সেই অঙ্গীকার আমরা গত 53-54 বছরে পালন করতে পারিনি। বাংলাদেশের মানুষের মধ্যে ঘোষণা ছিল নতুন যে রাষ্ট্র হবে, পাকিস্তানিরা আক্রমণ করেছে সেই জন্য আমরা একটা স্বাধীনতা ঘোষণা করি নাই। সেটার অতিরিক্ত যে নতুন রাষ্ট্রের যে অঙ্গীকার করেছিলাম সেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না, সেই শব্দটা ছিল সাম্য। মানুষকে যেভাবে অপমান করা হচ্ছিল, মানুষকে যেভাবে শোষণ এবং নির্যাতন করা হচ্ছিল সেটার অবসান হবে, এটার নাম হচ্ছিল মানবিক মর্যাদা। এবং সমাজে যখন ন্যায় বিচারের অভাব ঘটে তখন সেখানে কি গণতন্ত্র বলেন কি বৈষম্য বলেন সবকিছুই অবলুপ্ত হয়ে যায়, সাম্য অবলুপ্ত হয়, বৈষম্য প্রতিষ্ঠিত হয়। সেই জন্য ন্যায় বিচার মানুষ চেয়েছিল। কিন্তু আমরা সকলেই জানি বাংলাদেশের সাম্যের জায়গায় বৈষম্য বেড়েছে, বাংলাদেশের মানবিক মর্যাদার জায়গায় মানুষের অপমান, নির্যাতন, গুম এবং জোরপূর্বক অপহরণ, নরহত্যা সবই ঘটেছে পর্যায়ক্রমে। এবং সবশেষে যেই জায়গাতে আমাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে সেটা হলো রাষ্ট্রের ন্যায় বিচারের অভাব। এই মুক্তিযুদ্ধের এই 3 অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ আমরা 53 বছরে পাইনি। এইবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে 2024 সনের জুলাই আগস্টের আন্দোলনে। সেই সম্ভাবনাকে আমরা বাস্তবায়িত করতে পারবো কিনা, পালন করতে পারবো কিনা, এইটারই এখন পরীক্ষার মুখোমুখি আমরা। আমি দুটো কথাই আপনাদের সামনে হাজির করতে চাই। আমাদের সংবিধান সংস্কার কমিশন যখন গঠিত হলো তখন তারা সবাই গিয়ে ডক্টর কামাল হোসেনের সাথে দেখা করতে গেলেন। সংবিধান বলতে ডক্টর কামাল হোসেনরা কি বোঝেন? যে সংবিধান 72 সনে লেখা হয়েছিল, তারা বলছেন কি সার্বভৌমত্ব হচ্ছে সংসদে। এটা তো সম্পূর্ণ ভুল ধারণা। সার্বভৌমত্ব জিনিসটা কি? সার্বভৌমত্বের সহজ বাংলা হচ্ছে মালিকানা। আমরা বলছি সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কথাটা যদি আপনি ভেবে দেখেন, ক্ষমতার উৎস না জনগণ, জনগণই ক্ষমতার কেন্দ্র। উৎস বলতে বোঝা আপনি ক্ষমতা আরেকজনকে দিলেন আপনার জন্য চালাবার জন্য। তাহলে কোন ক্ষমতা? আপনি মালিকানা দেন না, আপনি ম্যানেজারি করার ক্ষমতা দেন। তো রাষ্ট্রে যারা সংসদে নির্বাচিত হন তারা হচ্ছেন বড়জোর ম্যানেজার। মালিকেরা তাদেরকে নিয়োগ দেন এবং তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন মালিকের অধিকার আছে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করার। সে বরখাস্ত কখন করবে? আমরা একটা মেয়াদ দেই 4 বছর বা 5 বছর। বাংলাদেশের সংবিধানের নিয়ম অনুসারে 5 বছর। যদি 5 বছরের মধ্যে সে দায়িত্ব পালনে অক্ষম হয় বা দায়িত্ব থেকে সে বেইমানি করে তখন তাকে বসিয়ে দেওয়ার ক্ষমতা জনগণের থাকবে। এটাই হচ্ছে জনগণের সার্বভৌমত্ব। দুটো কথা আমি আপনাদের মনে করে দিতে চাই। সার্বভৌমত্ব জিনিসটা হচ্ছে অবিভাজ্য, অখণ্ড। আমরা বাংলাদেশের এখন ধরুন 18 কোটি লোক আছে। 18 কোটি লোক মিলেই কিন্তু সার্বভৌমত্ব। একজনের কোনো সার্বভৌমত্ব হয় না, 2 জনের হয় না। কিন্তু আমরা কার্যত কি করেছিলাম? সার্বভৌমত্ব এক ব্যক্তির হাতে, এক পরিবারের হাতে ন্যস্ত করেছিলাম।
এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ভুল অথবা ব্যর্থতা। দ্বিতীয় কথা বলবো, সার্বভৌমত্ব জিনিসটা বিক্রয় যেমন করা যায় না, এটা কারো হাতে তুলে দেওয়া যায় না। সেই জন্যই সংসদ নির্বাচন করা হয় বিশেষ কিছু কাজ দেওয়ার জন্য, মালিক হওয়ার জন্য নয়। এই জন্যই অষ্টাদশ শতাব্দীর বিদেশি ইউরোপীয় দার্শনিকেরা বলেছেন সার্বভৌমত্ব অবিভাজ্য, মানে এটাকে ভাগ করা যাবে না। এমন নয় যে বাংলাদেশকে দুভাগে ভাগ করার কথা হচ্ছে। 18 কোটি লোকের মধ্যে 17 কোটি একদিকে আর 1 কোটি একদিকে, এটা সার্বভৌমত্বের কথা হবে না। সার্বভৌমত্ব জিনিসটা একজনের হাত থেকে আরেকজনের হাতে তুলে দেওয়া যায় না। যেটা তুলে দেওয়া যায় সেটা হলো নির্দিষ্টকালীন শাসনের ভার। এই কথাটা যদি আমরা মনে রাখি, আমাদের মনে রাখতে হবে। কারণ আমার বন্ধু সারওয়ার তুষার কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলেন, আমাদের যেটা দরকার বাংলাদেশের মূল আইন, যেটা না হলে বাংলাদেশ গঠিত হয় না। ঘটনাটা ঘটে গেছে 1971 সালে। আমরা সংবিধান লিখে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলাম না। মুক্তিযুদ্ধ পরিচালনা করার পর সংবিধান লেখার দায়িত্ব বা ক্ষমতা আমাদের এসেছিল, সেটার আমরা অপব্যবহার করেছি। আমরা এমন একটা উদাহরণ দিই আপনাদেরকে সংবিধানের সম্পর্কে। আমাদের যে বর্তমান যে 72 সনের যে সংবিধান লিখিত হয়েছিল, যেটা এখন অজ্ঞান অবস্থায় আছে, এটার মূল সমস্যাটা যদি আপনারা লক্ষ্য করেন, একটা যে কোন স্কুলের ছাত্র এটা বুঝতে পারবে। এই সংবিধানের দুইটা ভাগ, একটা হচ্ছে জনগণের অধিকার, সেটা প্রস্তাবনা আকারে আছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি আকারে আছে, এবং মৌলিক অধিকার নামে আছে। এই 3 ভাগ আছে। সেই কথা আমি একটু পরে আসছি। সংবিধানের বাকি যে 3 ভাগ দিলে আর কয় থাকে? আর 8 ভাগ। সেগুলির মধ্যে প্রথমে আছে আমলাতন্ত্রের শাসন, যেটার ভদ্র নাম দিয়েছে নির্বাহী বিভাগ। প্রধান আমলাকে প্রধানমন্ত্রী, প্রধান আমলাকে রাষ্ট্রপতি। এখন আমরা যে সমস্ত সংস্কার প্রস্তাব করছি, তার মূল কথা হচ্ছে যে সংবিধানের গোড়াতেই আছে আমলাতন্ত্রের অপ্রতিহত ক্ষমতা। জনগণের নির্বাচিত প্রতিনিধি যারা আইন প্রণয়ন করবেন, তাদের ক্ষমতা তারপরে দেওয়া হয়েছে। এটার নাম হচ্ছে সংসদ। এখানে জাতীয় সংসদ, এটাকে আমরা আইনসভা বলতে পারি। তৃতীয় ভাগ দিয়েছে বিচার বিভাগ। আর বাকিগুলোর কথা না বললেও চলবে, এগুলো সংবিধানে না থাকলেও চলতো, এগুলো অন্য আইনও হতে পারতো। এখন আমরা নতুন যে সংস্কার প্রস্তাবের কথা বাজারে শুনতে পাচ্ছি, আপনাদের নিয়োজিত নির্বাচন কমিশন যে তর্কগুলো দিয়েছেন নির্বাচন পদ্ধতির সময়, কিন্তু সংবিধান সংস্কার কমিশন যেগুলি বলছেন, আমি সেগুলির কথাই বলছি, যে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। কিন্তু আপনাকে তো আগে আইনসভাকে কর্তৃত্ব দিতে হবে, তার অধীনে স্থাপন করতে হবে সরকার এবং শাসন বিভাগকে, আমলাতন্ত্রকে। এবং তার উপরে যদি আপনি বলেন একটা সার্বক্ষণিক সাংবিধানিক কাউন্সিল তৈরি করবেন, এগুলি কিন্তু মূল সমস্যাকে বুঝতে না পারার ক্ষমতা। আপনি বুঝতে পারছেন না, সেটাই ক্ষমতা আকারে প্রকাশ করছেন যে সার্বক্ষণিক রাষ্ট্রের 3 বিভাগের লোক নিয়ে আমি একটা সাংবিধানিক কাউন্সিল করব, তারা সর্বক্ষণ রাষ্ট্রের মধ্যে সরকার না থাকলেও পাহারা দেবে। আমাকে আসল কথা বলতে, যে জনগণ সার্বভৌমত্বের অধিকারী বা মালিক, তারা যদি সর্বক্ষণ ক্ষমতায় থাকে, তাহলে তাদের প্রথম ভোটে যারা নির্বাচিত হবেন তারা হচ্ছেন আইনসভা। কেন? আমরা তো নানা দেশের সংবিধান পাঠ করেছি। পৃথিবীর প্রথম, বর্তমান যুগের কথা বলছি, 250-300 বছর আগে ব্রিটেনের বিরুদ্ধে বিদ্রোহ করে আমেরিকার যুক্তরাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা করে। তারা কেন রিপাবলিক হয়েছে? রিপাবলিক মানে হচ্ছে যেখানে রাজাকে উৎখাত করে জনগণ নিজেরা নিজেদের সার্বভৌম ঘোষণা করে একসাথে একটা রাষ্ট্র তৈরি করেছে। আমেরিকার 13টা উপনিবেশ ছিল ব্রিটেনের, সবাই একত্রিত হয়ে বলল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। প্রথমে ছিল 13টা, এখন 50টা হয়েছে তাদের। তাদের নাম রিপাবলিক হলো কি জন্য? রিপাবলিক মানে আক্ষরিক করতে জনগণের মালিকানাধীন সম্পত্তি। রি মানে এখানে কিন্তু সম্পত্তি, মাল, আর পাবলিক মানে পাবলিকের মাল। তার মানে এখানে রাজা নাই, জনগণ সবাই মিলে রাজা। আপনারা অনেকে জানেন জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রধান সেনাপতি ছিলেন। ওদের মুক্তিযুদ্ধ চলেছিল 8 বছর, আমাদের মুক্তিযুদ্ধ 8.5 মাস। সেই যিনি প্রধান সেনাপতি, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনার নামও জর্জ, আর ইংল্যান্ডের রাজার নামও জর্জ। তো আপনাকে আমরা যদি এখানে রাজা করি, আপনি কি বলেন? উনি বলেন আমি রাজা হব না। তখন তাকে বলা হলো, এটা বলে প্রিমুস ইন্টার পারেস, ল্যাটিন ভাষায় সমানদের মধ্যে 1 নম্বর, তিনি হলেন রাষ্ট্রপতি। আমি এই জন্য বলি, এর মানে হলো সার্বভৌমের প্রতিনিধি হিসাবে তিনি প্রেসিডেন্ট হলেন, রাজা হলেন না।
রাজাও আইনের অধীন, এইটা হচ্ছে রিপাবলিকের মূল কথা। দ্য কিং ইজ অ্যাবাভ দি ল, এটা হতে পারে না। রাষ্ট্রের মূল যে আইন তার অধীনে। এই জন্য আমাদের সবাইকে প্রজা বলা হয়। আমাদের অনেক বন্ধু প্রশ্ন করে থাকেন, আমাদের কিন্তু রাজা নাই, আমাদের প্রজা বলা হয় কেন? প্রজা মানে হচ্ছে সাবজেক্ট ইংরেজিতে, যে অধীনে থাকে। কিসের অধীনে? আইনের অধীনে। যদি আমরা আইনই প্রণয়ন না করি, আমরা সকলে মিলে একটি রাষ্ট্র করব, আমরা সকলে একসাথে থাকবো, এই আইন যদি আমি মানি তাহলে আমি এর সদস্য, আমি সদস্যপদ গ্রহণ করলাম। এই সদস্যত্বেই প্রজা কথাটা চালু হয়েছে। আপনি ইচ্ছে করলে এটা বদলাতে পারেন, এটা নিয়ে আমি আপত্তি করছি না, কিন্তু মর্মটা হলো রাষ্ট্র হচ্ছে সকলের, কিন্তু সরকার হচ্ছে জনগণ কর্তৃক নিয়োজিত, নির্দিষ্ট মেয়াদে। লক্ষ্য করেন, আর আমরা এমপি নির্বাচন করি কিভাবে? একটা এলাকায় আপনি ঢাকা 1, ঢাকা 2, ঢাকা 3, কুষ্টিয়া 1, কুষ্টিয়া 2, কুষ্টিয়া 3 এইভাবে করেন কেন? একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার লোকেরা একজন প্রতিনিধি নির্বাচন করেন, এভাবে সারা দেশে এখন 300 হয়, তারা মিলে সংসদ গঠন করে। দুটো জিনিস দেখেন, সীমা দুইটা, একটা হলো স্থানের সীমা, আপনি একটি এলাকার প্রতিনিধি, তাহলে এটা গোটা জাতির আইনকে করে আপনি প্রণয়ন করেন, যেহেতু অংশটা সমগ্রের ভিতরে পড়ে। আরেকটা কি সময়, আপনার মেয়াদ 5 বছর, তারপরে আপনাকে আবার মুখোমুখি হতে হয়। এবং যারা একবার ক্ষমতায় আসে তারা আর নামতে চায় না। ওই 5 বছরকে বাড়িয়ে 10 বছর করে, 10 বছরকে 15 বছর করে, 15 বছরকে 20 বছর করার চেষ্টায় তাদের হঠাৎ পতন হয়। মানে একটা নির্দিষ্ট সীমা আছে, একটা রাবারকে কতটুকু টানা যায়, টানার পর 100 মিটার ছিঁড়ে যায়। এই ধরনের ঘটনায় বাংলাদেশের ইতিহাসে ঘটেছে, পৃথিবীর বহু দেশেই ঘটেছে। আমি আর লম্বা করবো না। সার্বভৌমত্ব অবিভাজ্য এবং সার্বভৌমের মেয়াদ চিরকালীন। যতদিন পর্যন্ত এই পৃথিবী আছে, যতদিন পর্যন্ত এই রাষ্ট্র আছে, আমরা কথা বলতে, ততদিন আমরা সার্বভৌম আছি, আমরা এর মালিক আছি। আমরা মাঝে মাঝে সরকার নিয়োগ করব, এবং সরকার যদি আইন ভঙ্গ করে অথবা অঙ্গীকার ভঙ্গ করে, তাহলে তাকে আমরা সরিয়ে ফেলবো। সেই দিক থেকে বলবো, সার্বভৌমত্ব জিনিসটা প্রতিনিধিত্বশীল করা যায় না। এটাই সরওয়ার তুষার পরিষ্কার করে বলেছিলেন। আমাদের সংবিধান প্রণয়ন করার কাজ হচ্ছে জনগণের প্রতিনিধিদের কাজ, তারপরে সরকারকে আমরা নিয়োগ করব। এই জন্য এখানে দুটো নির্বাচন কিন্তু আলাদা। আপনাদের একটু উদাহরণ দেই। 1970 সনে পাকিস্তানে যখন নির্বাচন ঘোষণা করা হলো, এর আগে পাকিস্তানে কখনো সাধারণ নির্বাচন হয়নি। পাকিস্তানের ইতিহাসে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল 1970 সনে। তাতে কি শর্ত ছিল? লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার, LFO, আইনগত কাঠামো আদেশ। তাতে কি বলা হয়েছিল? আপনারা নির্বাচিত হবার পর 120 দিনের মধ্যে সংবিধান প্রণয়ন করবেন, না হলে আপনাদের সংসদ ভেঙে যাবে। এই অঙ্গীকারে অঙ্গীকৃত হয়ে সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তখন ছিল, পাকিস্তানের নাম ছিল কি? ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। আওয়ামী লীগ এটা মেনে নিয়েছিল, এটা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এবং বলা হয়েছিল পাকিস্তানের নতুন সংবিধানে ইসলাম, কোরআন ও সুন্নাহ বিরোধী কোন আইন করা যাবে না। আওয়ামী লীগ এটা মেনে নিয়েছিল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এটাকে বলে আইনগত কাঠামো আদেশ, LFO, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার। তাতে নির্বাচন হওয়ার পরে কি হয়েছে আপনারা কাহিনীটা জানেন। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তখন কথা আছে পাকিস্তান সরকারের গোয়েন্দা বিভাগ রিপোর্ট দিয়েছিল আওয়ামী লীগ বড় জোর 100 আসনে জিতবে, তাহলে পুরনো রাজনীতি খেলা যাবে। কিন্তু ঘটনাচক্রে এমন হলো যে আওয়ামী লীগ 162 আসনের মধ্যে 160 আসনে জিতে গেল, যেটা পাকিস্তান গোয়েন্দা বাহিনীর সমস্ত ভবিষ্যৎবাণীকে ব্যর্থ করে দিয়ে, ফলে তাদেরকে 25শে মার্চের ঘটনা ঘটাতে হয়েছিল। এটা না ঘটে অন্য ঘটনা ঘটানো যেত, কিন্তু যা ঘটেছে তাই ইতিহাস। বর্তমানে বাংলাদেশের সেই অবস্থা হয়েছে। 2024 সনের 36শে জুলাই, যেটা আপনারা বলেন ভালোবেসে, সেইটাও কিন্তু গোয়েন্দা বাহিনী দেখতে সমর্থ হয়নি। শুধু বাংলাদেশের গোয়েন্দা বাহিনী নয়, বিদেশের গোয়েন্দারাও দেখতে পারেনি। এমনকি বিলেতের গোয়েন্দারাও যে বুঝতে পারে না, বোঝা যায় তারা বিলেতের পার্লামেন্টের সদস্যরাও যে সম্প্রতি কি সিদ্ধান্ত দিয়েছিল, আবার সেটা প্রত্যাহার করলো। অতএব মানুষ এমন সব ঘটনা আমরা ঘটাতে পারি যেটা আমাদের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ। এই জন্য বলি, জনগণের ইচ্ছায় যদি আইন হয়, জনগণের ইচ্ছায় যদি সরকার গঠন করে, তাহলে আমাদের দেশে গণতন্ত্র হবে। এখন গণতন্ত্রের পথে বাধাগুলি কোথায়? জনগণের ইচ্ছা প্রকাশের পথে পথে যেখানে বাধা আছে, সেগুলি চিহ্নিত করা সম্ভব এবং সেগুলি দূর করা সম্ভব। এটি হচ্ছে আমাদের এখন প্রধান কর্তব্য। আমরা যদি ভোটারের বয়স 18 হবে না 17 হবে, এটা আমাদের বড় তর্কের বিষয় নয়। যাদেরকে আমরা ভোটার বলে সাব্যস্ত করি, তাদের ভোটটা কার্যকর হবে কিনা, এটা হচ্ছে আসল কথা। আমরা ভোট দিতে পারবো কিনা, ভোট কেন্দ্র দখল হবে কিনা,
এইগুলো যদি নিশ্চিত করতে পারি, অন্যান্যগুলো আমি মনে করি অনেক কম সমস্যা। এখন আমাদের যারা সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে 4টা প্রদেশ করতে হবে, এটা ভালো মন্দ আপনারা নির্ধারণ করবেন ভবিষ্যতে। এই মুহূর্তে এইটাই প্রধান সমস্যা নয়। এই মুহূর্তে প্রধান সমস্যা হচ্ছে জনগণের ইচ্ছা অনুসারে সংবিধান প্রণীত হবে কিনা, সেটা একটা নির্বাচনের মাধ্যমে করতে হবে। জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন, এখন বলা হচ্ছে তারা একটা ঘোষণাপত্র দিতে পারবেন কিনা। আরে যে কাজটা আপনি করেছেন সেটা ঘোষণাপত্র দিতে পারবেন না কেন আপনি? আমরা কি করেছি কাজটা? ঘোষণাপত্র হচ্ছে আমার কাজের একটা বিবরণী, রিপোর্ট পেশ করা। আমি এই কাজটা করেছি। অনেকে মনে করে ঘোষণা দিয়েও বিপ্লব হয়, অনেক বিপ্লব দিয়েও ঘোষণা করে। আজ আমাদের অনেকে ঘোষণাপত্রের ইংরেজি অনুবাদ করেছেন, চার্টার, কেউ বলছে ডিক্লারেশন, কেউ বলছে প্রোক্লেমেশন করেন, অনেকে অনুবাদে এটা আবার ইশতেহারও বলেন। আমার মনে হয় আমরা যে ঘটনা ঘটেছি, উই দ্য পিপল, এটা হচ্ছে প্রথম ঘোষণা, এবং উই গিভ আওয়ারসেলভস দিস কনস্টিটিউশন, অ্যানাদার ঘোষণা। তাহলে আমরা কি কনস্টিটিউশন নিজেকে দেব? পাকিস্তানের ঘোষণাটা দিয়েছিল আইয়ুব খানের পতনের পরে। নতুন যে সামরিক শাসন, আইয়ুব খান যাকে আমন্ত্রণ করে এনেছিলেন পাকিস্তানি সামরিক বাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খান, তারাই এলএফও ঘোষণা করেছিলেন, এবং সেটা মেনেই আমাদের দেশের এবং পশ্চিম পাকিস্তানের সমস্ত রাজনৈতিক নেতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। আমাদের এখানে কিন্তু সেরকম লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার কেউ দেয়নি। এটা দেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা একটা ফ্রেমওয়ার্ক অর্ডার দেব, সেটাই হচ্ছে ঘোষণা। বাংলাদেশের নির্বাচনটা এইভাবে হতে হবে। এই জন্য কমিশন করেছেন, আলোচনা করেছেন, খুবই ভালো। আমাদের দুটো কথা মনে রাখতে হবে। আপনাদের সাথে আমি শুধু আরেকটা কথা যোগ করি। এখন 1972 সনের সংবিধানটা কেন ফ্যাসিবাদী সংবিধান হয়েছে? আপনাদের মনে প্রশ্ন আছে। দেখেন, এইটা হচ্ছে একটা ব্যুরোক্রেটিক আমলাতান্ত্রিক সংবিধান। আপনি যদি আমেরিকার সংবিধানের সাথে তুলনা করেন টের পাবেন। আমেরিকার সংবিধানের মধ্যে মাত্র 7-8টি ধারা আছে, 7টি ধারা। 1 নম্বরে আছে তার কংগ্রেস বা আইনসভা কি করে গঠিত হবে। 2 নম্বর আছে তার প্রেসিডেন্টের কি ক্ষমতা থাকবে, কি ক্ষমতা থাকবে না। 3 নম্বর আছে তার বিচার বিভাগের কি ক্ষমতা থাকবে, কি থাকবে না। এবং এই ক্রমে তারা 7টা ধারা দিয়ে সংবিধান শেষ করেছে। এত ছোট সংবিধান, কিন্তু সেটা এত বছর কার্যকর হলো কিভাবে? সংবিধান লেখার আগে তারা আরেকটা সংবিধান লিখেছিলেন 4 বছর আগে, ওটাকে বলে আর্টিকেলস অফ কনফেডারেশন। 1783 ইংরেজিতে আমেরিকার 13টি ইউনিয়ন মিলে একত্রিত হওয়ার জন্য তারা একটা সংবিধান করেছিলেন, ওটার নাম ছিল আর্টিকেলস অফ কনফেডারেশন। কিন্তু সেটা কাজ করছিল না। সেখানে প্রদেশের ক্ষমতা বেশি হবে না কেন্দ্রের ক্ষমতা বেশি হবে, এই তর্ক মীমাংসা করতে গিয়ে 1787 সনে 4 বছর পরে তারা বর্তমান সংবিধানটা গ্রহণ করে। কিন্তু এটা গ্রহণ করার পরে তারা দেখলো কি জনগণের অধিকার কথাটা কোথাও লেখা হয় নাই। লক্ষ্য করেন, 4 বছর পরে 1791 সনে আমেরিকার যারা সংবিধান প্রণয়ন করেছিলেন তারা বলে, হায় হায়, একটা জিনিস তো আমরা ভুলে গেছি। যে জনগণের নামে আমরা এই সংবিধান লিখলাম, সেই জনগণের আর কি অধিকার আছে যেটা আমাদের চেয়েও বেশি, সেটা আমাদের আনতে হবে। সেটা হলো বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এইগুলি 10টা অধিকার তারা লিখলেন বিল অফ রাইটস, অধিকারের সনদ নামে। সেটা আমেরিকান সংবিধানের অঙ্গাঙ্গি অঙ্গ হয়েছে। যে কোনো মানুষ তার রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা ভোগ করবেন। মত প্রকাশের জন্য তাকে কোনো রকমের নির্যাতন করা যাবে না। আরো বহু রকমের আছে, এইগুলির নাম হচ্ছে বিল অফ রাইটস। এখন আধুনিক কালে গত 250 বছর আমাদের কি অভিজ্ঞতা হয়েছে? আমি এটা দিয়ে বলছি, আমাদের 2 ধরনের অধিকারের কথা এখন সংবিধানে স্বীকৃত হয়েছে সারা পৃথিবীতে। জাতিসংঘ 1948 সনে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা দিয়েছে। সেই ঘোষণার অনুবলে 18 বছর পরে তারা 2টো আইন করেছেন। কারণ ঘোষণাটা ঘোষণা, ওইটা আইন নয়। আইন হয়েছে কি, একদল অধিকারের নাম হচ্ছে নাগরিক অধিকারের ঘোষণা, সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস। আর একটা 1966 সনে নিয়েছে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের ঘোষণা। এবং বলা হচ্ছে যে সমস্ত দেশ এই সমস্ত ঘোষণা আছে কোভেন্যান্ট বা চুক্তিপত্রে স্বাক্ষর করবেন, তাদের ওখানে ওইটা বলবৎযোগ্য আইনে পরিণত হবে। কিন্তু আমাদের 1972 সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নামে যে 2য় ভাগ করা হয়েছে, এটা আইনে বলবৎযোগ্য নয়। যেমন ধরেন, শিক্ষা এবং চিকিৎসা পাওয়ার অধিকার আমাদের সকলের থাকা উচিত। এটা অর্থনৈতিক এবং সামাজিক অধিকার এবং সাংস্কৃতিক অধিকার। সেইটাকে কোর্টে গিয়ে বলবৎ করা যাবে? বাংলাদেশের বর্তমান স্থগিত কি বলবো, অজ্ঞান সংবিধান অনুসারে এটা যাবে না। কিন্তু জাতিসংঘের যে কোভেন্যান্ট 1966 সনে গৃহীত হয়েছে, সেই অনুসারে এটা বলবৎযোগ্য। এটা বিরাট একটা ফাঁকি। 66 সন থেকে 72 সন 6 বছর বেশ কম। আগের পাকিস্তান যেহেতু ওইটাতে সাইন করেছে, রেটিফাই করেছে, বাংলাদেশের এটা গেছে,
1972 সালে একটা আইন ঘোষণা করা হয়েছিল রাষ্ট্রপতির কি, এটা হলো আইনগুলো আগের আইনগুলি চলতে থাকবে, লস কন্টিনিউয়েন্স অর্ডিন্যান্স। এটা অনুসারে পুরনো পাকিস্তানি আমলের আইন শুধু না, ব্রিটিশ আমলের আইনও চলছে। তাহলে এটা চলবে না কেন? আমাদের এখন যে কাজটা আপনাদের কাছে আমি অনুরোধ করবো তরুণ নেতাদের কাছ থেকে, এটা ভাবেন জনগণের মৌলিক অধিকার সম্প্রসারণ বলতে আপনারা কি বোঝেন? যে সমস্ত সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, কাউকে গুম খুন করা যাবে না, বিনা বিচারে 24 ঘন্টার বেশি বন্দি রাখা যাবে না, ইত্যাদি যেগুলো আমরা জানি, নাগরিক অধিকারের মূল মাপকাঠিগুলো, সভা সমিতির অধিকার, দল করার অধিকার, আমি যেখান থেকে শুরু করেছিলাম, রাজনৈতিক দল এবং অন্যান্য সংগঠন করার অধিকার সকলেরই আছে, এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসবাস করার অধিকার সকলের আছে, ইত্যাদি অধিকার আমরা জানি, এগুলি নাগরিক অধিকার। কিন্তু যে অধিকারগুলো বাংলাদেশের সংবিধানে গতবার স্বীকৃত করা হয় নাই, সেগুলির স্বীকৃতি কতটুকু দেওয়া যাবে আপনারা এটা সাব্যস্ত করবেন। মানুষের কাজ করার অধিকার সমাজকে দিতে হবে। সমাজে কাজ নাই, আচ্ছা আমার দুটো হাত আছে, আমি বেকার বসে আছি, এমনকি রাষ্ট্র থেকে আমাকে রিলিফ দিলেও চলবে না। কাজ করার অধিকার কি? সম্মানজনক কাজের অধিকার, আমার যোগ্যতা অনুসারে, এবং আমার বেতনের ন্যূনতম বেতন মজুরি আমাকে দিতে হবে। এটা যদি বুঝতে একটু কষ্ট হয়, যান লেখাপড়া না করলে আমার যোগ্যতা হয় না, আমার যে প্রতিভা এবং ইচ্ছা সে অনুসারে আমি লেখাপড়া করতে চাই, অথচ আমি লেখাপড়ায় ভর্তি হতে পারছি না। আপনাদের আন্দোলনের নাম কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু আমাদের স্কুল কলেজে কেউ ভর্তি হতে পারবে, কেউ ভর্তি হতে পারবে না। এটা কিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত? আপনার মেধা নাই তা আপনি ক্যাডেট কলেজে ভর্তি হতে পারবেন না, আপনার মেধা নাই আপনি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন না, আপনার মেধা নাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না। এই যে মেধা নাই, এটা একটা অনুমান মাত্র, এটা সত্য নয়। উপযুক্ত সুযোগ সুবিধা পেলে, উপযুক্ত পরিচর্যা পেলে, উপযুক্ত খাদ্য এবং বস্ত্র পেলে, উপযুক্ত শিক্ষার সুযোগ পেলে প্রত্যেক মানব সন্তানই কোনো না কোনো কাজ করতে সক্ষম। তাহলে তাকে সেই কাজের সুযোগ যদি রাষ্ট্র এবং সমাজ দিতে ব্যর্থ হয়, দোষটা তার নয়, সমাজের। তাহলে এইখানে মৌলিক অধিকার সম্প্রসারণ করতে হবে। আচ্ছা, অনেকে বলে এটা কি সম্ভব? আমাদের দেশে শতকরা 100 জন লোক এখনো, বাচ্চারা কেন স্কুলে যেতে পারে না? আমি একটা পর্যায়ক্রমে বলি, 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত সারা পৃথিবীতে প্রাথমিক শিক্ষা। আপনারা কি কখনো জিজ্ঞাসা করেছেন আমাদের দেশে প্রাথমিক শিক্ষা 5ম শ্রেণী পর্যন্ত কেন? জিজ্ঞাসা করেন, উত্তর পাবেন। আমার দুনিয়ার সব দেশে যেটা বলে বুনিয়াদী শিক্ষা, ফান্ডামেন্টাল এডুকেশন, সেটা হচ্ছে 12 বছর স্কুলে থাকতে হবে, অথবা শিশুর বয়স 18 বছর হতে হবে। ডক্টর ইউনূসের কথা একটু প্রতিধ্বনি করব, অন্তত 17 বছর পর্যন্ত পড়তে হবে তাকে। আমরা যেটাকে ইন্টারমিডিয়েট বলি, এখন সবাই তো আমরা এ লেভেল আর ও লেভেল করতেছি। আপনারা কখনো জিজ্ঞাসা করেছেন আমাদের ছেলে মেয়েরা, বিশেষ করে উচ্চ শ্রেণীর ছেলে মেয়েরা সবাই এ লেভেল ও লেভেল করতেছে কেন? কারণ জাতীয় শিক্ষা ব্যবস্থার উপর তাদের আর আস্থা নেই। এই অবস্থায় কেন আমরা পৌঁছলাম? কই বিলেতের ছেলে মেয়েরা তো আমাদের এইচএসসি আর ওএসএসসি দিতে চায় না, আমরা এ লেভেল আর ও লেভেল দিচ্ছি। যে দিতে চায় এটা তার স্বাধীনতা, কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে হবে আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করলাম কিভাবে? আমরা বলি আমরা একমুখী, বিজ্ঞান ভিত্তিক এবং কর্মমুখী, এই সমস্ত স্লোগান দিয়েছি। আমি তরুণদের বলি আপনারাই চিন্তার কাণ্ডারি হবেন। কর্মমুখী শিক্ষার মানে কি? সমাজে আপনি দুই ধরনের লোক তৈরি করতে চাচ্ছেন, কিছু লোকের শিক্ষা হবে কর্মমুখী, আর কিছু কাজ হবে শাসনমুখী, অর্থাৎ নিষ্কর্মামুখী। এটা তো আপনাকে হচ্ছে। এই জন্য শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে জনগণের সকলের অধিকার প্রতিষ্ঠা যদি আইনের বলবৎযোগ্য অধিকার হিসেবে প্রতিষ্ঠা না করা হয়, তাহলে জনগণকে ফাঁকি দেওয়া হয়। এই ফাঁকি 1972 সনের সংবিধানে দেওয়া হয়েছে। আসুন, আমি বলছি না যে বাংলাদেশে একদিনে সব করা সম্ভব, কিন্তু আমাদের তো যাত্রা শুরু করতে হবে। এখনো বাংলাদেশের সরকারি হিসাবে পুরনো ভুয়া যারা তো তথ্যের ব্যবসাও করেছে, নির্ভর করা যায় না, তবু তাদের হিসাব দিয়ে বলি শতকরা 26 জন লোক নিজের নাম দস্তখত করতে পারে না। তাদের ভাষায় বলে তারা নিরক্ষর। এটা কি লজ্জার কথা নয়? অক্ষর হওয়াটাই যদি শিক্ষিত হওয়ার মাপকাঠি হয়, এবং শতকরা 26 জন লোক যদি অক্ষর লিখতে না পারে, পড়তে না পারে, তাহলে এই দায় কার? এবং আপনার চিকিৎসা ব্যবস্থায় আমাদের দেশে এখন বেশ ভালো ভালো হাসপাতাল হচ্ছে, কিন্তু কই সাধারণ মানুষের চিকিৎসার সাধারণ সুযোগ পাওয়ার কোনো আমাদের, এই হচ্ছে বর্তমান অবস্থা। আপনাদের এই সভায় আমি কয়েকটা প্রশ্ন মাত্র উত্থাপন করলাম যে আপনাদের সামাজিক অর্থনৈতিক কর্মসূচিটা এখনো পরিষ্কার নয়। বৈষম্য বিরোধী কথাটার মধ্যে আমি শুনতে পেয়েছি আপনারা মানুষের মধ্যে বৈষম্য যে ক্রমবর্ধমান বর্তমান বাস্তব অবস্থায়
সেইটা দূর করতে চাচ্ছেন। শুধুমাত্র সরকারি চাকরিতে কোটা ভিত্তিক যে বৈষম্য তৈরি হয়েছিল শুধু তার বিরুদ্ধে আপনাদের আন্দোলন সীমিত ছিল না, এটা হচ্ছে সব ধরনের বৈষম্যের বিরোধী আমরা দাঁড়াবো। আমরা কেন শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে বৈষম্যের বিরোধিতা করবো না? তাহলে সেটাকে বাস্তবায়ন করতে হলে যে কর্মসূচি লাগবে সেই সামাজিক অর্থনৈতিক কর্মসূচিকে আমি এই বলেই শেষ করবো। আমাদের নির্ধারিত সময় প্রায় শেষ। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই কথার দিকে, আমাদের দেশ এখন কোন অর্থনৈতিক পদ্ধতিতে চলছে। বর্তমানে সংবিধান সংস্কার কমিশন বলছে কি সমাজতন্ত্র কথাটা উঠে যাবে। সমাজতন্ত্র কথাটা 72 সালে ছিল প্রতারণা, এখন তার জায়গায় কি নতুন প্রতারণা দেবেন আপনি? আমাদের দেশে আমরা বলি পুঁজিতন্ত্র কথাটা আপনি লিখবেন না সংবিধানে, এমন আপনি কি লিখবেন ভদ্র কথা? মার্কেট সিস্টেম, ফ্রি মার্কেট সিস্টেম এটা লিখবেন। কিন্তু আমাদের এখানে ভালো বা মন্দ এখন যা হচ্ছে এটা তো মার্কেট সিস্টেমের জন্য হচ্ছে। মার্কেট সিস্টেমের যে অবিচার সেটাকে দমনের জন্য আপনারা কি করবেন? আপনি কি ন্যূনতম মজুরি আইন করবেন? কতটুকু, এই যে আমি এটা বলে শেষ করছি, এখন আমরা দেশের অর্থনৈতিক উন্নতির মাপকাঠি হিসেবে বারবার বলি মাথাপিছু আয়, মাথাপিছু আয়। আপনি জানেন মাথাপিছু আয়ের ফাঁকিটা কোথায়? সবচেয়ে বেশি যাদের আয় এবং সবচেয়ে নিচু যাদের আয় তাদেরকে যোগ দিয়ে অঙ্ক দিয়ে ভাগ করে একটা মিন বের করেন। কিন্তু লক্ষ্য করতে হবে মানুষের জীবন ধারণের জন্য আমাদের এখানে ধরেন মাথা পিছু $2500, তর্কের খাতিরে বলছি, ধরেন সোজা করেন $3000। কিন্তু মনে করেন $3000 যদি আপনার সর্বনিম্ন আয় হতো তাহলেও কিন্তু দারিদ্র দূর হতো না। এখন যদি আপনি মনে করেন $3000 নয়, অনেকের আয় $500 নাই, $300 নাই, অনেকের কোটি ডলার আছে, তা মিলিয়ে আপনি $3000 করছেন। এটা দিয়ে মানুষের প্রকৃত অবস্থা বোঝা যাবে না। একটা নদী পার হওয়ার সময় নদীতে পানি সবচেয়ে গড়ে কত, এটা দিয়ে নদী পার হতে পারবে না। পানি সবচেয়ে বেশি গভীর কোথায়, আপনাকে তার সমান হতে হবে। আমি বলছি দারিদ্র নিরসনের ক্ষেত্রে দেখতে হবে সবচেয়ে কম যার আয় তার আয়টা কত, তার পক্ষে কি বেঁচে থাকা সম্ভব হবে এই আয়ে? বর্তমান হিসাব অনুসারে দেখা যাচ্ছে, মিথ্যা হিসাব অনুসারে শতকরা 20 জনের মতো লোক চরম দারিদ্র সীমার নিচে বাস করে, যে দিনে দুবেলা খেতে পারে না। তার আয় বর্তমান হিসাব অনুসারে যদি মনে করেন কত আয় করে সে, দৈনিক $2.15 পর্যন্ত আয় করলে তাকে দরিদ্র বলা হয় না। কিন্তু মার্কিন দেশে কত এটা? অনেক বেশি এর তুলনায়। আমাদের দারিদ্র সীমার মাপকাঠি হচ্ছে ধরেন $800, সেখানে $1300-500। এইসবে হিসাব করলে আমরা আমেরিকার মাপে বলছি না, আমাদের মাপেও জনগণের মধ্যে যারা সবচেয়ে বেশি গরিব তারা কতটুকু গরিব, এবং তাদের অবস্থাকে রক্ষা করার জন্য যদি কোনো কর্মসূচি আপনারা দিতে না পারেন, তারা শ্রমিক আছে, তারা কৃষক আছে, চাকরিজীবী আছে, নিম্ন আয়ের কর্মচারীরা আছে, এই আন্দোলনে যারা বিপুল সংখ্যায় প্রাণ দিয়েছেন তাদের সন্তানেরাই। এই যে মানুষের ন্যূনতম মজুরি বৃদ্ধি যদি আমরা না করি তাহলে আমরা দেশে যে কর্মসূচি দিয়েছি বৈষম্য বিরোধী সেটা অর্থবহ হবে না। আমি আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আপনারা যে রাজনৈতিক বিপ্লব সাধন করেছেন তা যেন আমাদের সামাজিক বিপ্লবে পরিণত হয়, এই চেষ্টা আপনাদের থাকবে। এই আপনাদের ধন্যবাদ।